জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল সম্পর্কে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের কোনো আপত্তি নেই। চোখের পলকে বদলে গেল সব হিসাব নিকাশ। যে জোট নিয়ে সারা দেশে এত আলোচনা, এত জল্পনা কল্পনা, সেই জামায়াতে ইসলামী আর এনসিপির সম্পর্কে ধরেছে বড় ধরনের ফাটল। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আর এই নির্মম সত্যটা আরও একবার প্রমাণ করে দিল এনসিপি। নির্বাচনের আগে জোট গঠনকে কেন্দ্র করে দুই দলের সঙ্গেই আলোচনা চালায় এনসিপি। শেষ পর্যন্ত বেশি আসনের লোভে নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এনসিপি ও জামাত। তবে 18 মাসের মধুচন্দ্রিমা শেষে এখন বিচ্ছেদের পথে দুই দল। সম্প্রতি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশকে আইনে রূপ দিতে বিল পাশ করেছে জাতীয় সংসদ। এই বিলের বিষয়ে জামাতের পক্ষ থেকে আপত্তি জানিয়েছে দলের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তবে অনাপত্তি জানিয়ে বিলটি সমর্থন দিয়েছে এনসিপি। এতেই প্রকাশ্যে এলো জামাত এনসিপির দ্বন্দ্ব। রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই, এবং এখানে কেউ কারো চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়। 2026 সালের এই নতুন বাংলাদেশে আমরা এতদিন ধরে দেখে আসছিলাম সংসদে এবং রাজপথে বিএনপি সরকারের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। কিন্তু গতকাল বৃহস্পতিবার 9 এপ্রিল জাতীয় সংসদের ভেতরে এমন একটি ঘটনা ঘটেছে যা শুধু এই দুই দলের জোটবদ্ধতায় ফাটলই ধরায়নি, বরং প্রমাণ করে দিয়েছে যে ক্ষমতার খেলায় প্রতিটি দলই আসলে নিজেদের স্বার্থের হিসাব কষতে ব্যস্ত। অবশেষে ভেঙেই গেল জামাত ও এনসিপির জোট। যেই জোট দেখে সামাজিক যোগাযোগের মাধ্যমে এত আলোচনা, এত কল্পনা জল্পনা, শেষ পর্যন্ত জামাত ও এনসিপির মধ্যে ধরেছে এক মারাত্মক ফাটল। এই জামাত ও এনসিপির মধ্যে মারাত্মক ফাটল দেখে আনন্দের হাসি হারছেন বিএনপি দল। দর্শক, রাজনীতিতে শেষ কথা বলতে কিছুই নেই। এই নির্মম সত্যটা আবারও প্রমাণ করে দিল এনসিপি। এই জামাত ও এনসিপির মধ্যে আমরা যতই ভালো সম্পর্ক দেখি, কিন্তু ভিতরে ভিতরে রহস্য ঘেরা ও চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে আসছে, যা শুনলে রীতিমতো আপনিও চমকে যাবেন। দর্শক, বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এই জামাত ও এনসিপির মধ্যে কি নিয়ে ফাটল ধরেছে এবং তাদের মধ্যে রহস্য ঘেরা ও চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে আসছে, যা শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন এবং অবাক হয়ে যাবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটি গোপন ডিল, 50 লক্ষ টাকার রহস্যময় লেনদেন এবং ক্ষমতার মসনদ দখলের এক ভয়াবহ লড়াই। ভাবুন তো, যারা দিনের আলোতে আদর্শের বুলি আওড়ায়, রাতের অন্ধকারে তারাই কি একে অপরের পিঠে ছুরি মারার নীল নকশা চূড়ান্ত করছে? ঢাকার রাজপথে যখন নতুন এক রাজনৈতিক সমীকরণের গন্ধ পাওয়া যাচ্ছে, ঠিক তখনই ফাঁস হলো এমন এক রহস্য যা শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। আজ আমরা উন্মোচন করব সেই মাস্টারমাইন্ডের আসল চেহারা, যারা জনগণের আবেগকে পুঁজি করে চালাচ্ছে এক পর্দার আড়ালের ভয়াবহ ষড়যন্ত্র। আপনি কি প্রস্তুত এই হিম হওয়ার মতো অবস্থা মোকাবিলা করতে? চলুন ডুব দেই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে অন্ধকার অধ্যায়। নারায়ণগঞ্জের সেই বিতর্কিত ইফতার মাহফিল থেকে শুরু করা যাক। আপাত দৃষ্টিতে এটি সাধারণ একটি সামাজিক অনুষ্ঠান মনে হলেও এর ভেতরে লুকিয়েছিল এক ভয়াবহ রাজনৈতিক বারুদ। এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির নেতারা যখন জামায়াতে ইসলামীকে আক্রমণ করে বলছেন যে তারা ফ্যাসিস্টের দোসর ব্যবসায়ী নেতা হাতেমকে আমন্ত্রণ জানিয়ে জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করছে, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, হঠাৎ কেন এই বিষোদগার? কিন্তু মুদ্রার উল্টো পিঠ বিশ্লেষণ করলে দেখা যায় এক চরম ভণ্ডামি। যে হাতেমকে নিয়ে এনসিপি আজ নৈতিকতার সবক দিচ্ছে, সেই একই ব্যক্তির কাছ থেকে এনসিপির শীর্ষ নেতা সার্জিস আলম একসময় নগদ 50 লক্ষ টাকার ঋণ নিয়েছিলেন। রাজনীতির মাঠে এর চেয়ে হাস্যকর যুক্তি আর কি হতে পারে, যে দল গঠনের আগের টাকা হালাল, আর দল গঠনের পর তাকে কেউ ইফতারের দাওয়াত দিলে সেটা হারাম? এই যে ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারিতা, এটাই বর্তমান রাজনীতির সবচেয়ে বড় রহস্য।
এনসিপি আসলে নীতি নয়, বরং নিজেদের রাজনৈতিক স্বার্থে এই ইস্যুকে হাতিয়ার বানিয়েছে। তাদের মূল লক্ষ্য জামায়াতকে নৈতিকভাবে দুর্বল করা, যেন আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে তারা সুবিধাজনক অবস্থানে থাকতে পারে। এই বিরোধটি কেবল একটি ইফতার মাহফিলের নয়, এটি হলো জামায়াতের ইমেজ নষ্ট করে তরুণদের মাঝে এনসিপির প্রভাব বাড়ানোর একটি সূক্ষ্ম মাস্টারমাইন্ড লেভেলের গেম। আপনারা হয়তো ভাবছেন জামায়াত কেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের পদটি নিতে অনীহা দেখাচ্ছে। এই অনীহার পেছনে রয়েছে এক দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমীকরণ। বর্তমান বিএনপি সরকার যখন বিরোধী দল জামায়াতকে এই পদ দেওয়ার প্রস্তাব দিল, তখন জামায়াতের নীতি নির্ধারকরা সেখানে এক রক্তহীন করা ফাঁদ দেখতে পান। জুলাই সনদের মূল চেতনা ছিল শাসন ব্যবস্থার আমূল সংস্কার, কিন্তু বিএনপি তাদের ইশতেহার অনুযায়ী দুজন ডেপুটি স্পিকারের কথা বলে মূলত ওই সনদ থেকে বিচ্যুত হওয়ার পথ খুঁজছে। জামায়াত জানে এই মুহূর্তে একটি আলংকারিক পদ গ্রহণ করা হবে তাদের জন্য আত্মঘাতী। তারা যদি এখন এই লোভে পা দেয়, তবে গণভোটের রায় বাস্তবায়ন, পিআর পদ্ধতি, আনুপাতিক প্রতিনিধিত্ব, উচ্চকক্ষের 100 আসন এবং সংবিধান সংস্কারের মতো মৌলিক দাবিগুলো হিমাগারে চলে যাবে। এটি স্রেফ একটি চেয়ারের লড়াই নয়, এটি হলো জুলাই বিপ্লবের মূল দাবিগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার এক পর্দার আড়ালের ষড়যন্ত্র। জামায়াত এই ফাঁদে পা দিলে তারা আর পরবর্তী নির্বাচনের সংস্কারের দাবি নিয়ে জনগণের সামনে দাঁড়াতে পারবে না। অথচ বিস্ময়কর বিষয় হলো, জামায়াত যখন এই বৃহত্তর সংস্কারের জন্য দর কষাকষি করছে, তখন এনসিপি এই ডেপুটি স্পিকারের পদটি লুফে নেওয়ার জন্য রীতিমতো কামড়াকামড়ি শুরু করে দিয়েছে। তারা তাদের সদস্য সচিব আখতার হোসেনকে ওই চেয়ারে বসাতে মরিয়া। এখান থেকেই বোঝা যায় রাষ্ট্র মেরামতের চেয়ে পদের প্রতি কাদের মোহ বেশি। এনসিপির কাছে নীতি বা আদর্শের চেয়ে ক্ষমতার গদি বড় হয়ে দাঁড়িয়েছে, যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এক ভয়াবহ সংকেত। তারা ক্ষমতার ভাগ পেতে এতটাই ব্যাকুল যে সংস্কারের দীর্ঘ প্রক্রিয়াকে তারা এক নিমেষেই বিসর্জন দিতে রাজি। আসন্ন স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে সংঘাতের আগুন এখন দাউ দাউ করে জ্বলছে। এনসিপি এখন জামায়াতের কাছে সরাসরি দাবি জানাচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে তাদের দলের প্রার্থী আসিফ মাহমুদকে ছেড়ে দিতে হবে। শুধু ঢাকা দক্ষিণ নয়, সারা দেশের অন্তত 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত যেন কোনো প্রার্থী না দেয় এবং এনসিপিকে নিঃশর্ত সমর্থন দেয়, সেই চাপও তৈরি করা হচ্ছে। রাজনীতিতে কেউ কাউকে বিনা স্বার্থে জায়গা ছেড়ে দেয় না। জামায়াতের নীতি নির্ধারকরা প্রশ্ন তুলেছেন, ঢাকা দক্ষিণের মতো একটি মেগা সিটির নিয়ন্ত্রণ কেন তারা একটি সদ্য গজিয়ে ওঠা দলকে ছেড়ে দেবে? এনসিপি আসলে জামায়াতকে একটি সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। তারা জানে তৃণমূল পর্যায়ে জামায়াতের যে বিশাল ভোট ব্যাংক এবং সুশৃঙ্খল জনশক্তি আছে, তা ছাড়া তাদের মতো নতুন দলের পক্ষে শিকড় গজানো অসম্ভব। আজ যদি জামায়াত ঢাকা দক্ষিণ ছেড়ে দেয়, তবে কাল এনসিপি পুরো দেশ জুড়ে ভাগ বসাতে চাইবে। আর একবার যদি তারা স্থানীয় সরকারের শক্ত অবস্থান পায়, তবে গ্যারান্টি দিয়ে বলা যায় আগামী দিনে তারা জামায়াতকে 2 পয়সারও দাম দেবে না। এটি দিবালোকের মতো স্পষ্ট। এনসিপি এই মুহূর্তে তাদের একলা চলো নীতিকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে জামায়াতকে ব্ল্যাকমেইল করছে, যেন সমঝোতার টেবিলে তারা বেশি ভাগ আদায় করতে পারে। আপনারা দেখছেন বাংলাদেশের সরকারের সবচেয়ে ইনডেপথ বিশ্লেষণ। এখন আসা যাক এনসিপির তুরুপের তাস আসিফ মাহমুদের প্রসঙ্গে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এনসিপি তাকে প্রার্থী করতে চায়, কিন্তু জামায়াত কেন তাকে সমর্থন দিতে নারাজ? উত্তরটা লুকিয়ে আছে তার বিতর্কিত অতীতে। অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে থাকাকালীন আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশ জুড়ে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল। রাজনৈতিক মহলে তিনি একজন বিতর্কিত চরিত্র হিসেবেই বেশি পরিচিত। জামায়াতের কট্টরপন্থী কর্মীরা যারা রাজপথে রক্ত দিয়ে আন্দোলন করেছে, তারা কি একজন অভিযুক্ত দুর্নীতিবাজের জন্য ভোট চাইবে? জামায়াত স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা জোট করতে রাজি, কিন্তু বিতর্কিত কাউকেই মনোনয়ন দেওয়া হবে না। এই অনর অবস্থানের কারণেই এনসিপি এখন জামায়াতের উপর ক্ষুব্ধ। দর্শক, আপনারা জানেন সামাজিক যোগাযোগের মাধ্যমে আবারও সমালোচনার ঝড় উঠেছে জামাত ও এনসিপির জোট নিয়ে। ইতিমধ্যে মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে সংসদে একটা আলোচনায় সেখানে জামাত এবং এনসিপির মধ্যে বিরোধিতা দেখা দিয়েছে, যে কারণে এটা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে এতই সমালোচনা ঝড় উঠেছে যে অনেকে জামাত এবং এনসিপির মধ্যে দূরত্ব এবং তাদের মধ্যে ফাটল ধরেছে এবং তাদের মধ্যে একটা রাজনীতির একটা প্রভাত আছে যে শেষ বলতে কিছুই নেই। সুতরাং তাদের মধ্যে যেই ফাটলের ইঙ্গিত দেখা দিয়েছে এবং তাদের মধ্যে যেই মতানৈক্য দেখা দিয়েছে, তাতে করে বিশেষজ্ঞরা বলেছেন যে রাজনীতিতে যে শেষ কথা বলতে কিছুই নেই, এটার নির্মম সত্যটা আবারও প্রকাশ করে দিল এনসিপি। সুতরাং জামাত আর এনসিপির এই জোট বেশি দিন টিকবে না এবং তাদের মধ্যে এই সম্পর্কটাও বেশি দ্রুত হবে না।
এবং যে কোনো সময় তাদের মধ্যে একটা ফাটল সৃষ্টি হতে পারে এবং তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হতে পারে। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একের পর এক গুঞ্জন, আলোচনা ও সমালোচনা উঠেছে। দর্শক, এই জামাতের সাথে এনসিপির তারা যেই ঐক্য মত পোষণ করেছে এবং আপনারা দেখেছেন যে নির্বাচনের আগে জামাতের বিরুদ্ধে এনসিপিরা বক্তব্য দিয়েছেন এবং তাদের বিরোধিতা করেছেন। তাহলে কেন এই এনসিপি তারা এই জামাতের সাথে ঐক্য জোট করেছে এবং এই জামাতের সাথে তারা ঐক্যমত পোষণ করেছে? এর পিছনে কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে যে এনসিপি এই জামাতের সাথে মিলেছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। তারা বেশি ভোট পাওয়ার জন্য, বেশি আসন পাওয়ার জন্যই মূলত এই জামাতের সাথে তারা ঐক্যমত পোষণ করেছে। কিন্তু ভিতরে ভিতরে তারা জামাতের বিরোধিতা করে আসছে এবং জামাতের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, যে কারণেই এবার সংসদে সরাসরি জামাতের বিরুদ্ধে তারা মাননীয় স্পিকারের কাছে তারা নোটিশ দিয়েছেন এবং তারা সেখানে এই জামাতের সরাসরি বিরোধিতা করেছেন। যে কারণেই বিশেষজ্ঞরা এবং রাজনীতিবিদরা বলেছেন যে এই জামাত এবং এনসিপির মধ্যে যেই জোট রয়েছে, তাদের মধ্যে যেই আমরা একটা সম্পর্ক দেখেছি, এই সম্পর্ক হয়তো বেশি দিন টিকবে না এবং এই সম্পর্কের মাধ্যমে এই সম্পর্কের মধ্যে অচিরেই একটা ফাটল ধরবে। দর্শক, আপনার কি মতামত? এই যে জামাত ও এনসিপি একত্র হয়ে তারা নির্বাচন করেছে এবং তারা সংসদ সদস্য হয়েছে এবং প্রায় দীর্ঘদিন ধরে তারা সংসদে একমত পোষণ করে তারা তাদের সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এবং তাদের মধ্যে কি আসলেই ফাটল ধরবে এবং তাদের মধ্যে কি আসলেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে দূরত্ব সৃষ্টি হতে পারে? আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।